স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আমাদের অনুষ্ঠানে আমরা খবরের নানা দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনামগুলো আমরা হয়ে থাকি সেগুলো দেখানোর চেষ্টা করি। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকেন অতিথিরা। আমরা তাদেরকে প্রশ্ন করি, তাদের কাছ থেকে ব্যাখ্যা জানার চেষ্টা করি, পর্যবেক্ষণ কিংবা বিশ্লেষণ সবটা নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক, একই সঙ্গে ইরান বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার আমরা পার করছি এবং বলা যায় যে বৃহস্পতিবার রাত থেকে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত থেকে গোটা শুক্রবার পর্যন্ত বলা যেতে পারে ইরান যুদ্ধে ইরান সবচেয়ে ভালো অর্জনগুলো বা ভালোগুলো জবাব দিতে পারছে, কিংবা আমরা সেটা জানতে পারছি। মানে একটা মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করা, মার্কিন F-35 ভূপাতিত করা, এবং ওইদিকে আবার প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে চিফ অফ স্টাফ আর্মির 41 ব্রিগেডের সেখানে একটা অস্থিরতা তৈরি, নানামুখী আয়োজন রয়েছে, সেগুলো একটু কথা বলবো আপনার কাছে। এবং শুরুটা করব অবশ্যই আমাদের যে জ্বালানি সংকট নিরসনে সরকারের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো, এবং আমাদের সঙ্গে তো অনলাইনে যুক্ত থাকবেন অতিথিরা, তাদের কাছ থেকেও শুনবো। এবং বলে রাখি দর্শক, আমাদের আয়োজনে আপনারাও আছেন এবং পর্যায়ক্রমে অনলাইনে যুক্ত হবেন অতিথিরা, তাদের কাছ থেকেও আমরা প্রশ্ন করব এবং তাদের পর্যবেক্ষণ বিশ্লেষণ করে জানার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে আছেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং সিরাজুল ইসলাম, আপনি দেখেছেন গতকাল সরকারের দপ্তর 18 ঘন্টা পর্যন্ত আসলে কাজ করেছে। মধ্যরাতে গিয়ে 4টা বড় নির্দেশনা এসেছে, তার ভিতরে একটা আজকে থেকে কার্যকর হয়ে গেছে। সন্ধ্যা 6টা পর্যন্ত শপিং মলগুলোকে খোলা রাখার সুযোগ থাকবে, এরপর বন্ধ করতে হবে। নিউ মার্কেট এলাকায় আমরা আসলে এটা মানতে দেখিনি, কারণ সেখানে কিছু দোকান মালিক সমিতির কথা অনুসারে তারা চলে, তারা বলেছে যে তারা এই তথ্যটা জানতেন না, কিন্তু শপিং মলগুলো আসলে মেনেছে। এই সিদ্ধান্তটা আসলে কিভাবে দেখছেন? কারণ ব্যবসায়ীদের পক্ষে কথা হচ্ছে 14 এপ্রিল, পয়লা বৈশাখ, আগে থেকেই বিনিয়োগ তারা করে ফেলেছেন, মাঝখানে অনেক কারণে বাধা পেয়েছেন, এখনই নির্দেশনা তারা ক্ষতির মুখে পড়তে যাবেন, এই কারণে তারা আরও 2 ঘন্টা বাড়তি সময় চেয়েছেন। আপনার অবজারভেশন। ধন্যবাদ রাকিব হাসান, ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। সাথে দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন, বিশেষ করে শামসুজ্জামান দুদু ভাই, তার প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমি আলোচনা শুরু করছি। যে কথা বলতে হবে সেটি হচ্ছে যে এই মুহূর্তে, আমি আগেই বলেছি এই কথাটা, এর আগেও দু একটা আলোচনায় বলেছি যে বিএনপি সরকারের খুব একটা দুর্ভাগ্য যে এমন একটা সময় সরকার গঠন করেছে, একদম সরকার গঠনের পরপরই রোজা রমজান এবং রোজার মাস ট্যাকেল করা খুবই একটা কঠিন কাজ বাংলাদেশে। এরপরে সেই রোজার ভেতরেই শুরু হলো ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, যেটা পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে এবং এটা নাড়িয়ে দেবে, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। এবং এই যুদ্ধ যে হতে যাচ্ছে এই বিষয়ে একদম ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি বহু জায়গায় বহুবার বহুভাবে ফেসবুকে লিখে, ইউটিউবে কথা বলে, টেলিভিশনে কথা বলে বিভিন্ন জায়গায় বলেছি যে এই যুদ্ধ হতে যাচ্ছে, এই যুদ্ধ ঠেকানো যাবে না, কঠিন ব্যাপার হবে, এটা অনিবার্য হয়ে উঠছে যুদ্ধটা। তো সেই জায়গায় আসলে আগের সরকার, আগের যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল, তারা আসলে এই জায়গাটা এই পরিস্থিতি মোকাবেলার জন্য মনে হয় সিরিয়াসলি কোনো পদক্ষেপ নেয়নি। তার একটা ভোগান্তি আমাদেরকে পোয়াতে হচ্ছে সম্ভবত খানিকটা। এরপরে বিএনপির দুর্ভাগ্য যে একদম এই যুদ্ধের ভেতরে পড়ে গেল রোজা রমজান, এরপরে তো এই যুদ্ধ। এই জায়গায় এসে আমাদের সামনে পয়লা বৈশাখ, আবার আর একটা বড় অনুষ্ঠান। এই সবগুলো, রোজা রমজান ভালো জিনিস, পয়লা বৈশাখ এটাও আমাদের জাতীয় সমাজে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সংস্কৃতির। এ নিয়ে কোনো দুঃখ, হতাশা, বেদনার কিছু ব্যাপার ছিল না। কিন্তু মুশকিলটা হয়েছে যুদ্ধের ভেতরে সমস্ত সবকিছু, এই জায়গায় বিএনপির জন্য বা সরকারের জন্য মুশকিল। তো এই সমস্ত সবকিছু মাথায় রেখেই তো সরকার, আমি মনে করি, সিদ্ধান্ত নিচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, দোকান মালিক সমিতি তারা বলছেন যে আরও 2 ঘন্টা বাড়ালে সুবিধা হয়, কিন্তু সিচুয়েশনটা যা খুব শর্ট টাইমে যে এই পরিস্থিতি উন্নতি ঘটে যাচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। হরমুজ মল্লিক খুব সহজে ছাড়বে না ইরান, খুব সহজে, মানে কি তার বিরুদ্ধে কেউ কোনো শক্তি প্রয়োগ করে এই হরমুজ মল্লিক খুলতে পারবে না। আজকে জাতিসংঘে প্রস্তাব উঠেছিল, সেই প্রস্তাবে ভেটো দিয়েছে চীন, রাশিয়া এবং ফ্রান্স।
যেখানে ফ্রান্স অল টাইম পশ্চিমা মিত্র, সেই ফ্রান্স ভেটো দিয়েছে। তার মানে এই হরমুজ প্রণালী খোলাটা খুব সহজ হবে না। এবং এখানে কূটনৈতিক উপায়ে, যুদ্ধ বন্ধের পরে কূটনৈতিক উপায়ে একটা সুরাহা হবে, কিন্তু যুদ্ধ বন্ধ করাটা খুব আজকালকের ব্যাপার না, যা সিচুয়েশন। তাতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের সাথে আমি মনে করি দেশের মানুষের ভীষণভাবে একমত হওয়া জরুরি। এই কারণে যে সরকার তো দেশের মানুষকে মাইনাস করে কোনো কিছু করতে চায় বলে আমি বিশ্বাস করি না। এই জায়গায় রাতের বেলায় 2 ঘন্টা, অর্থাৎ ইলেকট্রিসিটি ব্যবহার করে 2 ঘন্টা না দোকান খুলে, প্রয়োজনে আরেকটু আগে খুলুক এবং সেই 6টা পর্যন্তই চলুক। এটা করলে আমার মনে হয় যে আমাদের অর্থনীতিও বাঁচে, আমাদের পয়লা বৈশাখও বাঁচে, সরকারও বাঁচে, আমরা জনগণ সবাই বাঁচি। যে লক্ষ্য নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, অন্তত সেই লক্ষ্যটা হয়তো অর্জিত হবে। একদম, মানে এখানে আসলে আমরা তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণের হয়তো চেষ্টা করছি বা সংকট সমাধানের চেষ্টা করছি, কিন্তু একই সঙ্গে আমাদের আসলে তাকিয়ে থাকতে হবে এই দেশগুলোতে যেখানে যুদ্ধটা চলছে সেখানে কতটা সমাধান হচ্ছে। আমি ফরিদুল হক আপনার কাছে আসব, তবে তার আগে যেন শামসুজ্জামান দুদু আপনার একটা মতামত একটু নিয়ে নিতে চাই। কারণ আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বা জ্বালানির দাম না বাড়িয়ে কিছুটা সাশ্রয় করে যদি সেবাটা চালিয়ে রাখা যায়, সেরকম একটা পথে সরকার হেঁটেছে। পাকিস্তানের একটা খবর একটু আগে আমরা দেখছিলাম যে সেই দেশটিতে 1 মাসের জন্য পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া মওকুফ করে দেওয়া হয়েছে শুধু জ্বালানি সাশ্রয়ের জন্য। যদিও দেশটা 2 দফা তাদের জ্বালানি বাড়িয়েছে একেবারে 53% পর্যন্ত। আমাদের আর কি করার সুযোগ ছিল যেটা করলে হয়তো পরিস্থিতি আমরা কিছুটা হলেও সামাল দিতে পারি? ছোট করে। জি, আপনাকে ধন্যবাদ। আর আজকে আলোচক হিসেবে যারা আছেন, বিশেষ করে শহীদুল সাহেব একটু আগে বললেন, এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন বিভিন্ন মাধ্যমে, সকলকে সালাম, শুভেচ্ছা। আসলে শহীদুল সাহেব বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন যে বর্তমান সরকার দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং খুব অল্প সময়ে না, প্রায় 18-20 বছর ধরে এই দেশের কর্তৃত্ববাদী শাসনকে উচ্ছেদ করার জন্য তারা যে আন্দোলন সংগ্রাম বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে করেছে, এবং চূড়ান্ত পর্যায়ে এই দেশের ছাত্র জনতা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন এনেছে। পরিবর্তন আনার পরে যেটি 90 দিনের ভিতরে সাংবিধানিক ব্যারিয়ার ছিল একটা জাতীয় নির্বাচন করার, যেটা 90-এর গণঅভ্যুত্থান পরেও আমরা দেখেছি। সেই সময় প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যেই নির্বাচন করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এটা 18 মাস এগিয়ে নিয়েছেন। তার ক্ষেত্রে যেসব কথাবার্তা তিনি বলেছেন, কম সংস্কার, বেশি সংস্কার, আরো অনেক ব্যাপার, এবং ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব যদি 3 মাসের মধ্যে নির্বাচন দিতেন, তাহলে হয়তো 18 মাসের ভিতরে যে অব্যবস্থাপনা, সেটি এখন বিভিন্ন মাধ্যমে পত্রপত্রিকাতে আমরা দেখছি, সেগুলো আসতো না। যেমন দেখেন, একটা রুটিন ওয়ার্ক, কি বলবো, এটা ডক্টর ইউনূস সাহেব করতে পারতেন। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমের যে টিকা, সেটাকে এত উদাসীনতার সঙ্গে দেখা হয়েছে যে 1.5 মাসের সরকারের একটা ভয়ঙ্কর বিপদ সামলিয়ে পড়েছে বলা যায়, যেটা যে কোনো বিবেকবান এবং সত্যিকারের যদি রাষ্ট্র পরিচালনার ন্যূনতম একটা ধারণা থাকে, তারা এই কাজটি দায়িত্ব 18 মাসের মধ্যে এই কোন উদ্যোগ, এই যে 18 মাস যে জঞ্জাল, তার 100 গুণ বেশি জঞ্জাল 17-18 বছরের যে সরকার, সেগুলোর মধ্যে মাথায় নিয়ে বলা যায় যে বিএনপি সরকারে আসার পর উত্তরাধিকার সূত্রে তাৎক্ষণিকভাবে, যেমন এই যে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটাও কিন্তু তার যে রেশ, সেই রেশটা আমাদের ঘাড়ের উপরে এসে পড়েছে। প্রতিটা তেল, শুধু তেলের সঙ্গে সবকিছু সম্পৃক্ত। এখনো পর্যন্ত আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে, যেখানে তেল উৎপাদনকারী দেশের ওখানেও তেলের দাম বেড়ে গেছে,
কিন্তু বাংলাদেশের সরকার, আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেবো, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তাকে ধন্যবাদ দেবো এই কারণে এখনো পর্যন্ত কিন্তু তেলের দাম বাড়ে নাই, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আছে। আর সরকারের নানান প্রচেষ্টা ছাড়াও, উদ্যোগ ছাড়াও আমাদের দেশে তো, আমারও বাঙালি, যে যখন রোজার সময় বিভিন্ন মুসলিমদের গুলোতে জিনিসপত্রের দাম কমে আর আমার দেশে বাড়ে। যখন এই বাংলাদেশ তৈরি হলো, যখন ক্রাইসিস ছিল, তখন মজুদদারি, চোরা কারবারির মধ্য দিয়ে এই যে আমাদের বাংলাদেশের শুরুটাই যেভাবে হয়েছে, এখনো কিন্তু বিভিন্ন গোয়াল ঘরে, পানির ট্যাঙ্কির মধ্যে আমরা হাজার হাজার। হ্যাঁ, আমি আসলে সেই আলাপগুলো করতে চাই, তবে ছোট করে আমি বিরতিতে যাওয়ার আগে একটা বক্তব্য আপনার কাছ থেকে নিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে সরকার, তো আপনি নিজেই বললেন, সংকট সমাধানের নানামুখী প্রচেষ্টা করছে, নানা ব্রেনস্টর্মিং এর পর অনেক সিদ্ধান্ত তারা দিচ্ছেন। কোন প্রচেষ্টাটা করা গেলে আরো মানে কাজটা সুবিধা হতো সংকট মোকাবেলায়? কোনো ধারণা আপনি দিতে পারেন কিনা? কোনো পরামর্শ? মনে হচ্ছে যে মানুষকে উদ্যোগ করতে হবে, মানুষকে আন্দোলনের সপক্ষে আসলে মানুষ জীবনও দিয়ে দেয়, ত্যাগ স্বীকার করে, যেমন মুক্তিযুদ্ধের সময়, কত আন্দোলনের সময়। এখন একটা আন্তর্জাতিক, শুধু জাতীয় বিপদ না, আন্তর্জাতিক বিপদের মধ্যেও আমরা পড়েছি। সেই জায়গায় মানুষকে যদি আমরা আমাদের উদ্বুদ্ধ করতে পারি, আর সরকারের তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো আমরা যদি মানুষের সঙ্গে মানে পরামর্শ ভিত্তিতে আমরা গ্রহণ করতে পারি, তাহলে পরে যে বালা মুসিবত গুলো আমরা মুখোমুখি হচ্ছে সেগুলো আমরা করতে পারি। 2 নম্বর হচ্ছে মানুষকে তৈরি করে মানুষের সঙ্গে থেকে এগোতে হবে। অর্থাৎ কোনো ইনফরমেশন, মানে সেটা যত কঠিনই হোক, সেটা জাতিকে জানাতে হবে যে আমরা এই পরিস্থিতিতে এই অবস্থায় আছে, এখন আমাদের এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে। কিন্তু আমরা কোন পরিস্থিতিতে আছে, কিভাবে আছে, এটুকু যদি না জানে, মনে হবে যেন সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ। এটা তো না, এই পরিস্থিতির অবস্থা না, এটা নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার। সেই বিবেচনা নিয়ে যদি এই সরকার এগোতে পারে, তাহলে আমার মনে হয় জি, এবং আপনি যে কটা পরামর্শ দিলেন, বোধহয় এর সাথে এটাও যুক্ত করাটা খুব জরুরি যে গণতান্ত্রিক দেশ যেহেতু, শক্তিশালী একটা বিরোধী দল যেহেতু আমাদের আছে, বিরোধী দলের দিক থেকেও একটা সহযোগিতা যদি বড় ধরনের। জি, আমি একটু, প্রতিটি রাজনৈতিক দল, শুধু বিরোধী দল না, প্রতিটি রাজনৈতিক দল পার্লামেন্টের বাইরে এখন সবার সঙ্গে একটি আন্তরিকতা এবং সম্পর্ক রেখে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমি বিরতিতে যাব, তবে যাওয়ার আগে যেন ফরিদুল হক প্রশ্নটা শুরু করে যায়, তারপর আপনার কথা বলার মাঝখানে হয়তো বিরতিতে আমি চলে যেতে পারবো, এসে আবার সেখান থেকে শুরু করব। মানে আমরা যদি বৈশ্বিক সংকট হিসেবে এই ইরান যুদ্ধটাকে দেখি, জ্বালানি সংকট তার ভিতরে সবার আগে আসবে। এবং যেহেতু এটা অনেক বড় সংকট, প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা পেশাজীবী মানুষের জীবনের সাথে এটা সম্পৃক্ত, সেই জায়গা থেকে এটা জাতীয় সংকটও বলা যেতে পারে। একটা জাতীয় সংকটে একটা ছাদের নিচে সরকার বিরোধী দল থেকে সেই সংকট উত্তরণের প্রয়োজনটা খুবই জরুরি। অবশ্যই জুলাই সনদ, গণভোট, সেটাও জরুরি। কিন্তু এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি শনিবার বিকেলে একটা সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে, এবং নানামুখী কার্যক্রমের কথা বলা হচ্ছে, হয়তো সামনে আরো হবে। কিন্তু কতটুকু আসলে এই সংকট সমাধানে সরকারের সাথে একসাথে কাজ করার বা ধারণা দিয়ে, আইডিয়া দিয়ে সহযোগিতার সুযোগটা আপনারা নিচ্ছেন, বা সেই সম্ভাবনাটা রয়েছে, নাকি আমরা আসলে সেই সংবিধান সংস্কারের মধ্যেই থাকবো? জি জি, ধন্যবাদ আপনাকে। এটা বাংলাদেশের একটা খুবই পুরনো আর কি, মানে পুরনো ডাইলেমা তৈরি করার একটা প্রচেষ্টা। যখনই একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা গণতান্ত্রিক অধিকার এবং একটা গণতান্ত্রিক সংকট উত্তরণের সামনে এবং সংস্কারের প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের সারা বছর কোনো না কোনো সংকট থাকে, তখনই এইটাকে সামনে এনে, ওই সংকটগুলোকে সামনে এনে এটাকে অপ্রধান করার একটা চেষ্টা করা হয়। এটা সত্য যে জুলাই সনদ কিংবা সংস্কার বিষয়ক ইস্যুতে আমরাও পার্লামেন্টে কথা বলতে চাই না। আমরা চাইছিলাম যে এটা সংবিধান সংস্কার পরিষদে গিয়ে এই আলাপগুলো করব, কারণ এটা সংবিধান সংস্কারের জুরিসডিকশনে, সংবিধান সংস্কার পরিষদের জুরিসডিকশনে এটা, কারণ জনগণ আমাদেরকে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার রায় দিয়েছে। কিন্তু সরকার তো এটা করছে না, তো আমরা বাধ্য হচ্ছি এটা নিয়ে মতবিরোধ প্রস্তাব তুলে এই আলাপটা সংসদে করার জন্য।
আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের জাতীয় সংকটে সরকারেরই দায়িত্ব হচ্ছে যে জাতীয় সংকটকে জাতীয় সংকট হিসেবে প্রথমত কি বলে যে একসেপ্ট করা, এবং জাতীয় সংকট মোকাবেলায় ন্যাশনাল কাউন্সিল টাইপ মানে তৈরি করা, আবহ তৈরি করা। সেই কল আমরা সরকারের দিক থেকে পাইনি। এখানে একটু থামাই, তারপর আমি বিরতি থেকে এসে আবার শুরু করবো। হ্যাঁ, আমরা আছে একাত্তর জানালে ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দর্শক আমাদের সঙ্গে থাকবে। ফরিদুল হক আপনাকে থামিয়েছিলেন এবং আপনি বলছিলেন আসলে মানে এটা জাতীয় সংকট হিসেবে প্রথমত সরকারকে চিহ্নিত করতে হবে, তারপর একটা ন্যাশনাল কাউন্সিলের মতো কিছু একটা তৈরি করতে হবে এবং পরবর্তীতে আপনাদেরকে আমন্ত্রণ বা সেই কলটা দিতে হবে যাতে করে আপনারা আপনাদের দিক থেকে পরামর্শ বা সহযোগিতা দিতে পারেন। জি, তারপর। জি, আমি যেটা বলছিলাম আর কি, যে মানে যে কোনো সংকটকে প্রথমে সংকট হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা প্রায় 10-15 দিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে কিংবা জ্বালানি স্টেশনের সামনে লম্বা গাড়ির লাইন এবং বাইকের লাইন আছে, অথচ লাগাতার ভাবে মন্ত্রীরা তাদের মন্ত্রণালয় থেকে, সচিবালয় থেকে কিংবা মিডিয়ার সামনে, ইভেন আমি গতদিন দেখলাম যে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলতেছে যে আমাদের কোনো জ্বালানির সংকট নেই। তাহলে এই মানুষরা কেন দাঁড়িয়ে আছে? এটা কিন্তু কোনো প্রশ্ন নেই, মানে উত্তর নাই। মানে ব্যাপারটা হচ্ছে যে এটা যে একটা সংকট, এবং এই সংকটের জন্য তো আপনি দায়ী না, আপনার ডিনাইল করা দরকারটা কি? কিন্তু আমাদের এই মানে সমস্যাটা হচ্ছে এইখানে যে যারাই আমাদের ক্ষমতার চেয়ারে যায় তাদের ভেতরে এই মানে প্রবণতাটা বোধহয় ইনবিল্ড, যে ওইখানে গেলে আগে অস্বীকার করতে হবে যে না সবকিছু ঠিক আছে, আল ইজ ওয়েল। এইটা একটা মানে প্রধান সমস্যা। এই জায়গা থেকে বেরোতে হবে, স্বীকার করতে হবে যে না সমস্যা আছে, এবং সমস্যার মাত্রা অনুযায়ী যে সমস্যাটা ন্যাশনাল, মানে ধরেন এটা একটা মানে ইন্টারন্যাশনাল ইস্যু, এখন জিওপলিটিক্যাল সমস্যা, যুদ্ধ চলতেছে, এইটা তো আপনি সব স্টেক হোল্ডারকে কনফিডেন্সে না নিয়ে এটা আপনি একা একা সমাধান করতে পারবেন না। আপনার যত বেশি 2/3 মেজরিটি থাকুক, আপনাকে সবাইকে কনফিডেন্সে নিতে পারতে হবে। সো এখন বিরোধী দলের জায়গা থেকে ধরেন এই কথাটা বলার আবার মুশকিলটা হচ্ছে কি, এটাকে খুব সহজে ওইভাবে ন্যারেট করা যায় যে আমি বোধহয় কোনো একটা কিছু ভাগা চাইতেছি এই কারণে এটা বলতেছি। বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে যে মানুষরা কষ্ট পাচ্ছে, বাংলাদেশের যে মানুষরা অসুবিধার মধ্যে পড়তেছে, সেই মানুষ তো বাংলাদেশের মানুষ, আমরাও তো তাদের প্রতিনিধিত্ব করি। সরকার দল দেখে আসি না যে সরকার যদি কোনো সংকটকে সংকটের স্বীকৃতি না দেয়, বিরোধী দল সেটাকে সংকটের স্বীকৃতি দেবে এবং সমাধানের কথাও তাদের দিক থেকেও তো আসবে, এরকমও তো সুযোগ থাকে। হ্যাঁ, আমি ফরিদ ভাইকে আমি তো সমাধানের কথাই বলছি। আমরা সরকার তো স্বীকারই করতে চাচ্ছে না যে তাদের সংকট আছে। আমি তো সেইটা এই জন্যই এটাকে বারবার বলছি যে এখানে সংকটটা আছে। হ্যাঁ, আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আছে। জি সিরাজুল ইসলাম। ফরিদ ভাই, আমি যেটা আপনার কাছে জানতে চাইছি সেটি হচ্ছে যে গভর্নমেন্ট সংকট হিসেবে স্বীকৃতি দিলে তারপরে আপনারা এগিয়ে আসবেন, কিন্তু তার আগেও তো আপনারা এগিয়ে আসতে পারেন। সরকার সহযোগিতা করার জন্য তো আপনাদের সংকট হিসেবে, জাতীয় সংকট হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন কি খুব জরুরি কিনা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, দুদু ভাইকেও আমি একটা প্রশ্ন এই সাথে করে রাখি, দুদু ভাইকেও, যে আসলে ফরিদ ভাই যেটা বলছেন বা বাস্তবতায় যা দেখা যাচ্ছে যে পাম্পগুলোতে প্রচুর মোটরসাইকেল, গাড়ি, এগুলোর ভিড় লাগছে, বাট তেলের সংকট আছে বাংলাদেশে, এইটা মনে হয় এখনো তৈরি হয়নি। তো সেক্ষেত্রে এই যে সংকটটা, এর ভিতরে একটা কারণ আছে অবশ্যই, নানা রকমের চোরাচালানি হচ্ছে, বিশেষ করে প্যানিক বাইং এর কথা বলা হচ্ছে। এক ধরনের প্যানিক সৃষ্টি করা হচ্ছে, ব্যবসায়ীদের এক রকমের দুর্নীতিও আছে। 3,17,000 লিটারেরও বেশি জব্দ করা হয়েছে। তার মানে এই সমস্ত ঘটনা তো ঘটেছে। তারপরেও একদম পরিষ্কার করে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে তথ্য আছে কিনা গভর্নমেন্টের তরফ থেকে, যে আসলে দেশের জ্বালানি সংকট অলরেডি শুরু হয়ে গেছে কিনা, কারণ যুদ্ধটা 1 মাসের বেশি পার হয়েছে। আচ্ছা, আমরা শুরুতে তাহলে ফরিদুল হকের কাছ থেকে এই উত্তরটা জেনে আসি। জি, এখানে আমি ভাইকে একটু দেই, ক্লারিফিকেশন দিই। আমি স্বীকৃতির কথা বলছি না, বলছি স্বীকার। মানে আপনাকে প্রথমে একসেপ্ট করতে হবে যে প্রবলেম আছে, মানে সরকার ধারাবাহিকভাবে এটাকে ডিনাই করছে না। সরকার তো স্বীকার করেছে বলেই তো মন্ত্রী পরিষদে বৈঠক হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে 6টার ভেতরে সমস্ত ক্লোজ করে দিতে হবে, আপনার শপিং মল, ব্যবসা কেন্দ্র ক্লোজ। এটা তো সরকার স্বীকার করেছে বলেই তো এই পদক্ষেপগুলো নিয়েছে। তারপরে গতকালকে ঘটনা, এটা গতকালকে সন্ধ্যার ঘটনা। শুরু হলো না, গত পরশুদিন শুরু হলো, এটাই আমি বলছি। গত পরশুদিন পার্লামেন্টে দাঁড়িয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মানে শামা ওবায়দ ইসলাম, উনি কি প্রতিমন্ত্রী আমার ঠিক খেয়াল নেই, উনি বলেছেন যে জ্বালানি তেলের
গত পরশু দিনের কথা, আমি গত পরশু দিন পার্লামেন্ট সেশনের কথা বলছি, জি। আমি এটা দেখেছি ওই ভিডিওটা। তো মানে আমি বলছি যে এটা আগে মানে যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রবলেম যে আছে এটা স্বীকার করা। কিন্তু আমি যেটা বলছি যে এটা আমাদের একটা কাঠামোগত প্রবলেম, যারাই আমাদের চেয়ারে থাকেন ওনারা অস্বীকার করেন। যেমন দেখবেন যে যখন ছিল মানে ঈদের মধ্যে যখন সড়ক পরিবহন এবং ধরেন সড়ক দুর্ঘটনা নিয়ে কাঠামোগত একটা প্রবলেম তৈরি হলো, তখন একটা অস্বীকার করার চেষ্টা হলো, না দাম বাড়ানো হচ্ছে না, কোথাও কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক চলতেছে, মানুষ খুব স্বস্তিতে আছে। কিন্তু দেখা গেলো 5 বছরের ভিতরে সবচেয়ে বেশি মানুষ মানে কি বলে যে কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হলো সড়ক কিংবা নৌ এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে। এখন এটা তো ঠিক যে 1 মাসের মধ্যে একটা সরকার করতে পারবে না, এটা ঠিক আছে। তাহলে কি করতে পারবে সেটার জন্য তো প্রথমে তো আপনাকে স্বীকার করতে হবে, যারা যারা এই বিষয়গুলো জানেন বোঝেন তাদেরকে আপনার অনবোর্ড করতে হবে, প্রবলেমের মানে সমাধানের পথে এগোতে হবে, এটা মানুষকে দেখাতে হবে, আমরাও তাহলে দেখতে পাবো। কিন্তু আমি যখনই দেখি একজন দায়িত্বশীল জায়গা থেকে বলতেছে যে কোনো সমস্যা নাই, তখন স্বাভাবিকভাবেই তো ডোর ক্লোজ হয়ে গেল। আপনি তো আর এখানে ধরেন আরে ভাই আমি তো বলছি কোনো সমস্যা নাই, আপনি এটা নিয়ে কেন কথা বলছেন? এখানে তাহলে যে এরকম একটা হ্যাঁ একটু যদি আমরা এগোই, মানে আমরা ধরলাম যে সরকার এটাকে সমস্যা হিসেবে চিহ্নিতই করেনি, কিন্তু আমরা দেখলাম যে সরকার পদক্ষেপ নিয়েছে। কিন্তু বিরোধী দল আসলে কিভাবে জিনিসটাকে অ্যাড্রেস করছে, সরকারের কাছে আসলে কিভাবে জিনিসটাকে তুলে ধরছে, বা তারা আসলে সংকট সমাধানে সরকারের সাথে কাজ করার কোনো মানে আগ্রহ দেখিয়েছে কিনা, কি বলবেন? না, সরকার আহ্বান জানালে তো বিরোধী দল অলওয়েজ ওপেন, মানে বিরোধী দল এই ব্যাপারে কাজ করার জন্য সরকার অলওয়েজ ওপেন। সরকার আহ্বান জানাবে, বল তো সরকারের কোর্টে। আমাদের কাজ প্রশ্ন তোলা, বিরোধিতা করা, বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা, প্রশ্ন তোলা। এটা পুরনো বাংলাদেশের কথা, এটা তো পুরনো বাংলাদেশের কাজ। বা এরকম বড় মানে আমিও এই কথাটাই বলতে চাইছিলাম। তাহলে কি আপনি সহযোগী দল বলবেন আমাদেরকে? আমাদের নামই তো বিরোধী দল ভাই। বিরোধী দলের গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। কিন্তু তারা কখনো সরকারের সাথে জাতীয় সংকটে সহযোগিতা করবে না? মানে হ্যাঁ, সরকার সহযোগিতা চাইলে অবশ্যই আমরা করবো। তো এটা কল তো সরকারের কোর্টে। আচ্ছা, মানে এটা আমি আজকে জানলাম যে সরকারের চাইতে হবে, বিরোধী দল তারপর করবে। কিন্তু আমরা যতটুকু দায়িত্বশীল দেখেছি, অন্তত শুধু বিরোধী দলের মধ্যে এনসিপির অংশে তরুণদের রাজনৈতিক দল, নতুন নতুন আইডিয়া তাদের কাছ থেকে আসে, সেই জায়গা থেকে অনেকেই প্রত্যাশাটাও করতে পারে যে একটা ইনোভেটিভ আইডিয়া আসুক, তরুণদের মুখ থেকে এই কথাটা আসুক যে আমরা প্রস্তুত, আমাদের এই ধারণাটা আছে, এটা দিয়ে আমরা সংকটটাকে উত্তরণ করব। এই ভয়েসটা আসলে আমরা পাইনি, যে কারণে প্রশ্নটা উঠছে আর কি। জি না, আমরা এরকম বহু ভয়েস দেখিয়েছি, আপনারা এটা দেখতে পান না। আমাদের ইশতেহারকে সরকারের বিভিন্ন ইশতেহারকে আমরা ধরেন কি বলে যে কিংবা পদক্ষেপকে আমাদের ইশতেহারে আমরা দেখিয়েছি যে এইটাকে এইভাবেও করা যেত। এখন আমি আপনাকে টু দা পয়েন্টে অনলাইনে এটা বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নেই, এরকম না। আমাদের ইশতেহারটা আরো ভালোভাবে আপনাকে দেখতে হবে। অনেক ধন্যবাদ ফয়দুল হক, আপনি আছেন। শামসুজ্জামান দুদু, সিরাজুল ইসলাম একটা প্রশ্ন আপনার কাছে করেছিলেন যে আসলে সংকটটা বোধহয় তৈরি হয়েছে, বোধহয় এই অর্থে বলা হচ্ছে কারণ আমাদের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়েই বলেছিলেন সংকট নেই, এমন একটা কথা, এমন একটা ভিডিও আমরা দেখতেও পাচ্ছি, কি বলবেন? সংকট নেই এই কথা হয়তো 2-3 দিন আগে সম্ভবত সরকারের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রী বলেছে, কিন্তু এর মধ্যে তো পদ্মায় অনেক পানি গড়িয়ে গেছে। মানে সংকট নেই, সারা বিশ্বেই সংকটের মধ্যে আছে, কিন্তু সংকট কিভাবে বিরোধী দল সরকারি দল মোকাবেলা করছে এই বিষয়টি কিন্তু খুব জরুরি। সংকট আছে এটা স্বীকার করলে সবকিছু হয়ে যায়। আর বাংলাদেশের প্রথাগত নিয়মে যেভাবে বিরোধী দল থাকে সেইভাবেই আছে। এক মানে উন্নতি বা অন্য বিরোধী দলগুলো থেকে আলাদা এটা আমার নজরে পড়ে। গণতান্ত্রিক রাজনীতিতে বা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সরকারের একটি অংশ বিরোধী দল। বিরোধী দল সরকারের মতোই সরকারের কোষাগার থেকেই তারা সুবিধা ভাতা অন্যান্য সবগুলো, এবং তাদেরও যে ভূমিকাগুলো, সেই ভূমিকায় সরকারের ত্রুটি ধরা না, সেটা কি মানে সরকার কিভাবে প্রতিপন্ন করবে, কিভাবে মোকাবেলা করবে, সেই জায়গায় তাদের ভূমিকা থাকে। কিন্তু তারা যখন মনে করে আমাদের না দেখলে আমরা করবো কি করে সহযোগিতা, টাকাটা কিন্তু কোনো ব্যবস্থা মানে প্রয়োজন নাই। যেমন পার্লামেন্টে যে ঘটনা প্রথম দিনে আমরা দেখেছি 24 থেকে মানে 48 ঘন্টার ভিতরে, সেটা 54 বছরের পার্লামেন্টের ইতিহাসে একেবারেই ভিন্নতম, একেবারে ভিন্ন রকম আমার কাছে মনে হয়েছে। আমি পার্লামেন্টে ছিলাম, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে খাতোয়ারি হয়তো ঘটনাগুলো তৈরি করা। আপনার এই কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, এখানে আলোচনায় আছে
ইতিমধ্যে আমাদের একটা বড় সেকশন মানে অকটেন বা পেট্রোল ডিজেল মানে একেবারে অতীতের মতো এটা গোয়াল ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এটা মানে একেবারে ভয়ঙ্কর ভাবে মানে যে জায়গায় ক্রাইসিস সেই জায়গায় সেটা এবং আপনি মোকাবেলা যখন করা। শুরুতে বলছিলেন যে 17 বছরের দীর্ঘ জঞ্জাল, মাঝখানে 11 মাসের একটা বড় সময় এবং পুরোটা ধরলে 18 মাসের মতো সময় নানা সিদ্ধান্তের একটা দুর্বলতা, নানা কিছু জড়ো হয়েছে, যেটা আসলে এখন বড় আকারে মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ, 1.5 মাসের মধ্যে আমি ধরে নিচ্ছি 1.5 মাসে অন্যান্যরা সবাই প্রত্যাশা অনুযায়ী হয়তো আরো বেশি কিছু করছে, কিন্তু সরকার একেবারেই উদ্যোগ নেয়নি, পদক্ষেপ নেয় নাই। এটা আমার কাছে বলে, বিশেষ করে অন্য যে কোনো সরকারের থেকে এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমার কাছে মনে হয়েছে একেবারে ভিন্ন একটা আঙ্গিকে ভিন্ন ভাবে উনি মানুষকে নিয়ে কাজ করার একটা চেষ্টা। সরকার তো আছে, মানুষের ভিতরে উনি ওনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু এটা তিনি খুব বেশি আমলে নেন নাই, বরঞ্চ মানুষের মধ্যে নেমে যায়। আজকেও আমরা দেখলাম তিনি সরকার এবং বিরোধী দল যদি অতীতের মতো বসে থাকে তাহলে পরিস্থিতি মোকাবেলা একটু কঠিন হয়ে যাবে। সাম্প্রতিক বাস্তবতার ভিত্তিতে আমাদেরকে এগোতে হবে। অনেক ধন্যবাদ আপনারা দুজন আমার সঙ্গে আছেন। এবং সিরাজুল ইসলাম, যদি আপনার কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনার কাছে আমি জানতে চাই কিছু একটা। আমি তো আমার যে প্রশ্ন ছিল আপাতত শেষ, তবে ফরিদ ভাইয়ের কাছে আমি আর একটা কথা জিজ্ঞেস করতে পারি। সেটি হচ্ছে যে শনিবারে মনে হয় আজকে শনিবার আমরা পড়ে সমাবেশটা, এটা তো সংবিধান সংস্কারের ব্যাপার এই সমাবেশটা, তাই না? দেখেন এই মুহূর্তে সংবিধান সংস্কারের ব্যাপারে যে সমাবেশ, এই সমাবেশের চেয়ে কি আমাদের জ্বালানি সংকটের ব্যাপার নিয়ে একটা সেমিনার করা বা গোল টেবিল আয়োজন করা বা সরকারের উপরে চাপ সৃষ্টি করা অথবা সরকারকে একেবারে যেচে গায়ে পড়ে গিয়ে পরামর্শ দেয়া, এইগুলো কি বেশি জরুরি ছিল না? দুইটাই জরুরি ভাই, কিন্তু মানে আপনার একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাত্রার যে লড়াই, এটা তো এমনি এমনি চলে আসবে ব্যাপারটা এরকম ভাবার কোনো কারণ নাই। এমনি এমনি শেখ হাসিনা যায় নাই, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শেখ হাসিনা লড়াই করে যেতে হয়েছে। এবং এটা একদম ধরেন আমরা চাইবো সবাই ঘরে বসে এমনি এমনি হয়ে যাবে, ব্যাপারটা তা না। অলরেডি গণরায়কে অস্বীকার করা, গণরায়কে চ্যালেঞ্জ করা, গণরায়কে নিয়ে হাসি ঠাট্টা করা, এই সবগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে হয়েছে। তো অতএব এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে এই কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোলার মধ্য দিয়ে আসলে কর্তৃত্ববাদী মানে শাসন ব্যবস্থার যে সেটাকে ঢেকে ফেলার একটা অপচেষ্টা করা হয় বলে আমরা মনে করি। মানে আমি যদি ছোট করে একটা পয়েন্ট বলি, ধরুন আমরা মানে গণমাধ্যম কর্মীরা কোনো একজন র্যান্ডমলি একজন মানুষের কাছে গিয়ে জানতে চাইলাম যে ঠিক এই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজন নাকি এই জ্বালানি সংকট থেকে সমাধান চান, কোনটা আপনার তালিকায় সবার আগে রাখবেন? সবাই কিন্তু জুলাই সনদের কথা বলবে, কারণ তারা অবশ্যই সেই গণভোটে স্বাক্ষরটা করেছেন, কিন্তু এই মুহূর্তে সবার আগে দরকার জ্বালানি সংকট, অন্তত এই কথাটা তারা বলবে কিনা, আপনার কি মনে হয়? না, এটা খুব মানে এটা ধরেন সিম্পল। আপনি ধরেন আলোচনার দরজা তো খোলা আছে। এখন এই আলোচনার দরজায় গিয়ে তো আমরা এই প্রপার ইয়েটা পেলাম না, প্রপার রেসপন্স পেলাম না। যেভাবে গণভোটকে হাসি ঠাট্টায় পরিণত করা হলো, যেভাবে গণভোটকে প্রশ্নবিদ্ধ করা হলো, জনগণের রাগে যেভাবে উপেক্ষা করার চেষ্টা করা হলো, আপনার আবার জনগণের কাছে যাওয়া ছাড়া বিরোধী দলের সামনে আর পথ কি থাকে? আমরা তো অলরেডি 1 মাসের উপরে চেষ্টা করেছি পার্লামেন্টের দিনে, এবং এটাকে ল্যাপস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি জাস্ট একটা কথা একটু দুদু ভাইয়ের একটা কথা একটু রেসপন্স করতে চাই। আমি ঠিক জানি না দুদু ভাই আসলে ওইটাই মিন করেছেন কিনা, যে আমরা আমাদের বিরোধী দল যখন রাষ্ট্রপতির ভাষণের সময় যে ওয়াকআউট করছে ওইটাকে উনি মিন করছেন কিনা। আমি একটু ক্লারিফিকেশন যদি পাইতাম তাহলে আমার জন্য একটু বলতে সুবিধা হইতো। জি সেটাই, জি ওটাই মিন করেছেন ভাই? আচ্ছা ভাই, এটা আমরা আপনাদের কাছ থেকে শিখছি 2009 এর যে প্রথম অধিবেশনে আপনাদের কাছে শিখলে তো আমাদের অস্ত্র ধরতে হবে পাকিস্তানের পক্ষে। আপনি খারাপ এক্সাম্পলটা নিয়ে হ্যাঁ আপনাদের আমরা আপনাদের কাছে শিখতে হলে পরে আপনি এটা কি রেখ খুঁজা দেন যে আমাদের কাছ থেকে শিখতেন? আমরা চিত্র শুয়ে পড়ছি, আমরা জাতীয় সঙ্গীতের সময় আমরা বসে থাকি। না শেষ করবেন কি আপনি?
আপনি জাতীয় সঙ্গীতের সময় আপনি যে কাণ্ড করছেন, এখনো পর্যন্ত আপনি এই দেশের অস্তিত্ব মানেন না। ও জাতীয় সঙ্গীতের কথা আমি বলছি না, আমি জাতীয় সঙ্গীত, ওটা একটা টেকনিক্যাল ইস্যু ছিল ভাই, আমি জাতীয় সঙ্গীতের কথা বলছি না না, আপনি আমি বলছি আপনি ওয়ার্কআউটের ইস্যুটাকে বলেন না। জাতির কাছে যেমন ৭১-এর ব্যাপারে আপনার ক্ষমা চাননি, ওই দিনে আপনার ঘটনার জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা শেষে দিকে ফরিদুল হক, হ্যাঁ ফরিদুল হক, আপনি ক্লিয়ার হতে চেয়েছেন, হ্যাঁ পরিষ্কার হয়েছেন, আপনি শুধুমাত্র ওই অংশের উত্তরটা একটু আমাদেরকে জানাবেন। জি, আমি ওই অংশের উত্তরটা দিচ্ছি। ওই দিনই এটা আপনার এখানেই, কিন্তু আপনার এখানে অথবা অন্য কোথাও, সেদিন হচ্ছে রতন ভাই, মুন্সিগঞ্জ সদরের যিনি বিএনপির এমপি, উনি কিন্তু এটা ক্লারিফিকেশন দিয়েছেন যে উনিও পার্লামেন্টে ছিলেন, এখানে আসলে একটা টেকনিক্যাল সমস্যার কারণে এটা হয় নাই, মানে করতে পারে নাই বলে উনিও বলছেন। উনি তো বিএনপির লোক। ঠিক আছে, ওটা গেছে, ওটা নিয়ে আমরা আলোচনা করেছি, ওটা নিয়ে আলোচনা করেছি। জি, হ্যাঁ, মানে আমি আসলে আপনার বক্তব্য থেকে এই ব্যাপারটা একটু স্পষ্ট হতে চাচ্ছিলাম, যেটা জনাব সিরাজুল ইসলামও বললেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া, গণভোটে মানুষ রায় দিয়েছে এবং 70% সেখানে মানুষ আসলে 69% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। মানুষ যে আসলে পরিবর্তন চায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিএনপিকে তারা ভোট দিয়েছে, তাদের উপর আস্থা রেখেছে, এতেও সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে আপাতত এই সমস্ত বিষয় বাইরে রেখে জাতীয় সংকট নিরসনে ভূমিকা রাখাটা কতটা জরুরি ছিল আসলে? দুইটাই প্যারালালি চলতে পারে, তো দুইটাই প্যারালালি চলতে পারে। আপনি মানে আন্দোলন করা মানে কি আপনি এখন মনে করতেছেন যে আমরা যে কি ভাঙচুর করব? মানে আন্দোলন তো ধরেন আপনি রাস্তায় যাওয়া, মানে প্রতিবাদ জানানো, এটা তো গণতান্ত্রিক একটা রীতিনীতির মধ্যে। ফরিদুল হক, আপনি দেখেছেন আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো না। ফরিদুল হক, আমাদের কিন্তু অতীত অভিজ্ঞতা ভালো না। আপনি দেখেছেন 18 মাসে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাবি নিয়েও পথঘাট আটকে থেকে মানুষ আন্দোলন করেছে, মানে বিরক্ত হয়ে গিয়েছিল সাধারণ মানুষ। সেই জায়গা থেকে যখনই আবার কথা শোনা যায় যে রাজপথে আমরা নামবো, তখনই মানুষ সেই ট্রমার মধ্যে চলে যায়। আসলে 18 মাসে যে বিচ্ছিন্ন অনেক কিছু প্রতিদিন দেখেছে, ওই জায়গাটা কতটা পরিষ্কার করতে পারছেন আপনারা? না না না, এটা ভুল হচ্ছে। মানুষ ট্রমার মধ্যে যায় না, আপনার এটা বোঝা একটু ভুল হচ্ছে। এটা ট্রমার মধ্যে যায় হচ্ছে এস্টাবলিশমেন্ট। কারণ আন্দোলন করে, রক্ত দিয়ে লড়াই করে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে সরাইছে। মানুষ আন্দোলন দেখে ট্রমায় যায় না। ট্রমায় যায় হচ্ছে যারা আন্দোলনকে ভয় পায়, তারাই ট্রমায় যেতে পারে। আবার যারা আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, যারা আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, যেটাকে আমরা কখনো মব হিসেবে দেখি, ব্যবহার করে, এটা প্রত্যেকটা আন্দোলনকেই ধরেন এটা বলা হয় যে আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা সরকারি দলের ভাষা, এটা সব সরকার এটা বলে। আচ্ছা, আন্দোলনের যৌক্তিকতা যাই থাকুক না কেন, ধরেন একটা অযৌক্তিক দাবিও যদি থাকে, মানুষের দাবি জানানোর এবং রাস্তায় যাওয়ার অধিকার আছে। এটা আপনি ধরেন সময়, স্থান, কালের পাত্র। বুঝতে পারছি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আপনার কাজ হচ্ছে যখন দায়িত্বশীল জায়গা থেকে এটাকে অ্যাড্রেস করা, এটাকে আমলে নেওয়া, আলোচনার দরজা ওপেন রাখা, আলোচনার মাধ্যমে সমাধানের আমি আলাপটা এখানেই শেষ করব। কেবল একটা বক্তব্য কি আপনি দেবেন, মানে বিরোধী দলের পক্ষ থেকে সংকট সমাধানে নিজেরা এগিয়ে যাবেন, নাকি তারা আসলে সরকারি দলের আমন্ত্রণের অপেক্ষা করবে? দুইটাই, সরকারি দলের আমন্ত্রণের অপেক্ষাও করব, পাশাপাশি আমরা নিশ্চয়ই মানে আমাদের মধ্যে আলোচনা চলতেছে কিভাবে এই সংকট আমরা, কারণ অলরেডি গতকালকে যেহেতু নিল, ইতিমধ্যে ধরেন মানে একটা ডিসিশন নিয়েছে, এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার। এগুলো আমরা আমাদের পার্লামেন্টারি সদস্য যারা আছেন তাদেরকে আমরা বলছি আপনারা কিছু প্রশ্ন তোলেন পার্লামেন্টে, এগুলো প্রশ্ন হওয়া দরকার। যেমন স্কুল কলেজ মানে অনলাইনে ক্লাসের ব্যাপারে এসেছে, এই ব্যাপারে আমাদের আপত্তি আছে। তারপরে এই যে 6টায় বন্ধ, মানে মার্কেট বন্ধ করার যে ব্যাপারটা এসছে, এখানে আসলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করা দরকার বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা পার্লামেন্টে আমাদের আসলে আমরা এটাই জানতে চাচ্ছিলাম, কারণ শক্তিশালী একটা বিরোধী দল থাকা মানে নতুন নতুন কিছু আইডিয়া আসা সংকট সমাধানে। আপনার দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে আয়োজনে আবারও আপনাদেরকে পাবো। কি বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এই শনিবার প্রথম প্রহর, এই সময় পর্যন্ত আসলে বেশ ঘটনাবহুল দিন পার করছে ইরান, কারণ যুদ্ধের সাফল্যের দিক থেকে বেশ কয়েকটা বিষয় তাদের অংশে যুক্ত হয়েছে। এই পর্যায়ে আলাপ করতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, দেখতে পাচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এবং অনেক ধন্যবাদ আনিসুর রহমান আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আপনার সঙ্গে কথা বলবো, তবে সিরাজুল ইসলাম শুরু থেকে আছেন, আপনি ইরান নিয়ে দীর্ঘ গবেষণা করছেন, পর্যবেক্ষণ করছেন, আপনার নিজের প্ল্যাটফর্মও আপনার মতামত দেখি এবং আলোচনার সুযোগটা নেওয়ার চেষ্টা করি। শুরুতে একটা বিষয় একটু বলবেন, মানে মার্কিন সেনাপ্রধানকে হঠাৎ করে পদত্যাগ কেন করতে বললেন, মানে এর কারণটা কি জানা গেল? পিট হেগসেথ নিয়ে তো অনেক ধরনের বিতর্ক আছে। হ্যাঁ, আমি যা জেনেছি সেটা হচ্ছে যে একদম সোজা কথা, মার্কিন চিফ অফ স্টাফ যিনি, যাকে বহিষ্কার করা হলো, র্যান্ডি জর্জ, এই ভদ্রলোকের চাকরি কিন্তু এখন 1 বছর ছিল, 2027 সাল পর্যন্ত। হ্যাঁ, কেমন? তো যখন 1 বছর থাকার পরেও এরকম টপ লেভেলের কোনো ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়, তার মানে হচ্ছে
ওনার সাথে বনিবনা হচ্ছে না, ওনার কাছ থেকে যা চাচ্ছে প্রশাসন হয়তো তা পাচ্ছে না, অথবা ওনাকে যেভাবে যা করতে বলছেন হয়তো উনি তা সেভাবে করছেন না, উপযুক্ত কাউকে পাওয়া গেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটা কেন একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সরকার তো অনেক দিন পার করে ফেলেছে, তার সরকারে প্রত্যেকটা পজিশনে এতদিন করে একটা লোক থাকবে কি করে, এটা তো আমি আশ্চর্য হচ্ছি। একদম এখনো অনেক বড় পরিবর্তন হয়নি, এটা তো আশ্চর্যজনক ব্যাপার। আগের বার কিন্তু এতদিনে কয়েক তরফা মনে হয় পরিবর্তন হয়ে গিয়েছিল। কেমন ডোনাল্ড ট্রাম্প তো অস্থির চিত্তের মানুষ, এবং তার যে কিসে সুখ কিসে শান্তি এটা বোঝা মুশকিল, কঠিন ব্যাপার। আরেকটা বিষয় আপনি জানতে পারলেন কিনা, মানে ইরান বলছে যে যুদ্ধ বিমানটা ভূপাতিত করেছে মার্কিন সেটা F-35, যদি F-35 হয় তাহলে তার ভিতরে একজন পাইলট ছিলেন। আর কেউ কেউ বলছে এটা F-35 না F-15, যদি F-15 যুদ্ধ বিমান হয় তাহলে তার ভিতরে অবশ্যই 2জন পাইলট আছেন, এবং একজন পাইলটকেও আসলে দৃশ্যমান করা যায়নি যে তাকে উদ্ধার করা গেছে। উপরন্তু ইরান তো বলছে জীবিত হোক বা মৃত হোক যদি তাদেরকে উদ্ধার করে দিতে পারে, স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা বলছেন 50,000 পাউন্ড পুরস্কার দেওয়া হবে, 10 বিলিয়ন ইরানি মুদ্রা। মানে কি হয়েছিল আসলে যুদ্ধ বিমানটা? আচ্ছা, এখানে মোটামুটি এখন বলা যায় যে গত 24 ঘন্টার ভেতরে যা ঘটেছে, বা এরকম 24 ঘন্টা বা তার একটু বেশি সময়ের ভেতরে যা ঘটেছে, বিমান ভূপাতিত হয়েছে আসলে 2টা। আচ্ছা, একটা না, একটা ইরানের ভেতরে একদম মূল ভূখণ্ডে, আর একটা হরমুজ প্রণালীতে আপনার কেশম দ্বীপ, হরমুজ প্রণালীর কাছাকাছি কেশম দ্বীপ এবং হ্যাঙ্গাম দ্বীপ, আচ্ছা, এই দুটো দ্বীপের মাঝখানে একটা জায়গায় পড়েছে আর একটি বিমান। এই দুটোই ইরানের সামরিক বাহিনী হেলিকপ্টার খুঁজতে এসেছিল, আর হেলিকপ্টার তো পরে আর এক কাহিনী, এটা তো আর এক যে গোবর অবস্থা মার্কিন বাহিনী করে ফেলেছে। তো দুটো বিমান ভূপাতিত করা হয়েছে, যেটা পশ্চিম ইরানের আকাশ থেকে ভূপাতিত হয়েছে, এটা অনেকটা মধ্যাঞ্চল থেকে করা হয়েছে, শুট করা হয়েছে, কিন্তু এটা ডাউন হয়েছে পশ্চিম ইরানের দিকে গিয়ে। তো এইটাকেই বলা হচ্ছে F-35। ইরান বলছে যে F-35, আর আমেরিকা বলছে যে না F-35 না F-15। এখন ব্যাপার হয়েছে কি, আমি বলি F-35 হলে একটু বেশি মানসম্মানটা যায় আমেরিকার, আর F-15 হলে একটু কম যায়, কারণ এর আগে 4-5টা ভেঙেছে, যার কারণে একটু কম। আর F-35টা নিয়ে ওদের গর্বের কোনো সীমা ছিল না, প্রচারণারও কোনো সীমা ছিল না, সেরা অস্ত্র হিসেবে সারা বিশ্বের কাছে প্রেজেন্ট করতে এবং বিক্রি করতে। এখন এই জায়গায় যদি এর আগে একটা যেহেতু F-35 ভূপাতিত হয়েছে বা হিট করেছে, আবার যদি হয় তাহলে F-35-এর যে বাজার এটা শেষ হয়ে যায়। এটা শুধু বিমানের বাজার শেষ হয় না, এটা সারা বিশ্বে অনেক কিছুর উপরে প্রভাব ফেলে। যেমন আপনার মার্কিন স্টক এক্সচেঞ্জে প্রভাব ফেলবে, লকহিড মার্টিন সম্ভবত এই বিমানটি বানিয়েছে, তাদের স্টক এক্সচেঞ্জে প্রভাব পড়বে, তাদের শেয়ার বাজারে প্রভাব পড়বে, সারা বিশ্বে অস্ত্র বাজার বলতে যেটা আমেরিকার, তার উপরে প্রভাব পড়বে। নট অনলি দ্যাট, এই বিমান ভূপাতিত হচ্ছে, তাহলে এর টেকনিক্যাল প্রবলেম আরও কোথাও আছে কিনা, সেক্ষেত্রে এইরকম শুধুমাত্র একটা বিমান কোনো ঝামেলা হলে পুরো বিমান যেখানে গ্রাউন্ডেড করে ফেলে এবং চেক আপ করে, সেইখানে এরকম ইরানের মাটিতে বা ইরানের আকাশে 2 দিন 2টো বিমান ভূপাতিত হলো বা হিট করলো, সেক্ষেত্রে তো এটা আশ্চর্যজনক ব্যাপার। তাদের দাবি মতো এটা তো স্টিল বিমান, এটা ধরবেই না রেডারে। সেই জায়গায় এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তার মানে তাদের যে বক্তব্য, তাদের যে অহংকার, তাদের যে দম্ভ, তাদের যে প্রত্যাশা, তাদের যে মানে বাজার, সমস্ত সবকিছু প্রভাব পড়ে। আমরা বলতে পারি যে F-35 আসলে ভূপাতিত হয়নি, মার্কিনের অহংকার ভূপাতিত হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। আমি একটা বিষয় একটু বুঝে নিতে চাই আপনার কাছ থেকে, এবং এটা আমি অধ্যাপক আনিসুর রহমানের কাছেও আসবো। হরমুজ যে দখল নেবে সেই জিতবে, এর ব্যাখ্যাটা কি দিতে পারেন আমাকে? এর ব্যাখ্যা তো খুব সহজ কথা, একদমই সহজ কথা, এই কারণে যে দেখেন, কন্ট্রোল তো ইরানের হাতে, তাহলে যে জিতবে এই প্রশ্নটা কেন আসছে? না, এখানে প্রশ্ন হচ্ছে কি, এই কারণে যেহেতু আমেরিকা ইসরায়েলের সাথে বা আরব বিশ্বের কয়েকটা দেশ আমেরিকার ইসরায়েলের পক্ষ হয়ে সাপোর্ট দিচ্ছে, অন্তত তারা যদি সরাসরি যুদ্ধে জড়িয়েও না থাকে, কেউ সাপোর্ট দিচ্ছে, সেই জায়গায় পক্ষ তো এখানে আছে। আর হরমুজ প্রণালী এতদিন ছিল একরকম ভাবে, সবাই ব্যবহার করেছে, কিন্তু এখন ইরান বলছে যে নো, এটা ব্যবহার করতে হলে আমার অনুমতি লাগবে। এবং ওমানের সাথে একটা
SOP এই মতো ব্যাপারে করা হয়েছে। এই ব্যাপারে কিভাবে যৌথভাবে এইটা ম্যানেজমেন্ট করা যায় সে ব্যাপারে একটা তারা ব্যবস্থা করছে, সেটা পরের ব্যাপার। তো এখন যেহেতু ইরান বলছে যে এটা আমার কন্ট্রোল, এবং ইরান এই মুহূর্তে ছাড়ছে না কোন জাহাজ যাবে কোন জাহাজ যাবে না, জি এইটার সিদ্ধান্ত দিচ্ছে ইরান। ফলে এইটাকে আগের মতো অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার জন্য এখন আমেরিকা ইসরায়েল তারা চেষ্টা করছে, এবং তাদের জাহাজ তো আটকা। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে যে জিতবে তারাই, হরমুজ যাদের তারাই জিতবে। একদম। সেই জায়গা থেকে এটা অবধারিত, কথা সত্য একদম। যে হরমুজ প্রণালী যতক্ষণ পর্যন্ত ইরানের হাতে আছে, এই বিশ্ব এই যুদ্ধ এবং বিশ্ব ব্যবস্থা ইরান অনেক কিছু কন্ট্রোল করতে পারবে। একদম। আমি আরও কথা বলবো। অধ্যাপক আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বরাবরই আপনার কাছ থেকে তথ্যবহুল কিছু পর্যবেক্ষণ আমরা জানতে পারি। একটা বিষয় একটু আপনার কাছ থেকে শুরুতে পরিষ্কার হতে চাই। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম তিনি একদম রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সরাসরি বলছিলেন যে ইরানের এই যুদ্ধটা খুব উচ্চ পর্যায়ের মার্কিন বিনিয়োগ, আমরা যদি ওদেরকে হারিয়ে ওদের তেলটা নিতে পারি তাহলে বিপুল সম্পদের মালিক হতে পারবো আমরা। একটা ভিশন তাদের সামনে ছিল, এবং তিনি যখন কথা বলছিলেন ওনার ক্যাপে লেখা ছিল কিউবা। তার মানে বোঝা যাচ্ছে নেক্সট টার্গেট কিউবার দিকেও হবে। কিন্তু মুশকিল হচ্ছে এখন যুদ্ধের যে পরিস্থিতি, মার্কিন এই স্বপ্নটা কতটুকু টিকে থাকছে, হরমুজ নিয়ে আসলে তাদের অবস্থানটা কি দেখছেন? আসলে মার্কিন যে কথাগুলো তারা বলেন, বাস্তবতা আসলে কি দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কিন্তু উইন উইন সিচুয়েশনে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অনেকটা ধরাশায়ী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারন্যাশনাল ওয়ার্ডার কনস্ট্রাক্টিং সিস্টেম আছে, এই সিস্টেমটার একটা পতন আমরা দেখতে পাচ্ছি। বিকজ অফ আজকে যদি দেখেন যে রাষ্ট্রটি একটা দেউলিয়াপনার দিকে যাচ্ছে। আজকে সেনাপ্রধানকে বহিষ্কার করেছে, তারপর উচ্চপদস্থ আরো কর্মকর্তাদেরকে তিনি বহিষ্কার করেছেন বিকজ অফ রাষ্ট্রের স্ট্রাকচার যুদ্ধের বিপরীতে। বিকজ অফ এখানে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে উদ্যোগ সেটা হলো যে যুদ্ধটা তিনি ল্যান্ড রুটে যুদ্ধটা পরিচালনা করবেন, এবং ল্যান্ড পথে যখন মার্কিন সেনাবাহিনী ঢুকবে ইরানের এটা খুব মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে ইরানকে নিয়ন্ত্রণ করা, ইরানকে দখল করা। যতটা সহজে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং সিরিয়াকে আপনার নিয়ন্ত্রণ নিতে পেরেছিল, তত সহজে ইরানকে নিতে পারবে না। এখানে একটা কথা বলে রাখি, পৃথিবীতে কয়েকটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোর প্রত্যেকটা সিটিজেন মিলিটারি আপনার স্কিল সম্পন্ন। এক নাম্বার হচ্ছে আপনার রাশিয়া, 2 নম্বর হচ্ছে টার্কি, 3 নম্বর হচ্ছে ইরান। এদের প্রত্যেকটা নাগরিক 18 থেকে 22 বছর বয়সের যে সমস্ত যুবকরা আছে প্রত্যেকেই 2 ইয়ার্স মিলিটারি ট্রেনিং নেয়। তার মানে হচ্ছে সিটিজেনের প্রত্যেকটা সিটিজেন এরা মিলিটারি ইকুইপ সম্পন্ন। সুতরাং স্থলপথে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে অ্যাটাক করে, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরিণতি বিশ্ববাসী দেখতে পাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে তার বিশ্বব্যাপী তার যে পাওয়ার শোকেস সেটা করেন, সেটাকে তিনি করতে চাচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেকগুলো ড্রব্যাকস। দেখুন, ওয়েস্টার্ন পাওয়ার যেগুলো আছে, ইউকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধটা আমাদের নয়। ফ্রান্স আপনার হলো যুদ্ধে অংশগ্রহণ করছে না, জার্মানি অংশগ্রহণ করছে না। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত যুদ্ধের মধ্যে ইনভলভ ছিল, ওয়েস্টার্ন পাওয়ারগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহযোগিতা করেছে। কিন্তু এই যুদ্ধে দেখবেন যে একটু বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এবং এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের দেউলিয়াত্ব, কারণ হলো ডোনাল্ড ট্রাম্প আপনার একদিকে ম্যাক্রনের চরিত্র হননের চেষ্টা করছে, আরেকদিকে ওয়েস্টার্ন পাওয়ারকে নেটো দিয়ে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 1990 সালের পরে যেটা ওয়ার্ল্ড ওয়ার্ডার সিস্টেমটা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এই ইউনিপোলার ওয়ার্ল্ডের ক্ষমতার যে ইমব্যালেন্সই তৈরি হয়েছে এবং ক্ষমতার আপনার পরিবর্তনের একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। চমৎকার। আমি আসলে একটা বিরতিতে যাব। বিরতির আগে একটা প্রশ্নটা অন্তত করে যায় আপনাদের দুজনের কাছে। অনেকে এটা জানতে চান যে আমরা কথা বলছি ডোনাল্ড ট্রাম্প নিয়ে, কথা বলছি পিট হেগসেথ নিয়ে, কথা বলছি লিন্ডসে গ্রাহাম নিয়ে, কিন্তু বিস্ময়করভাবে আসলে নেতানিয়াহু চুপ। মানে ইসরায়েলের পরিস্থিতি কি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব একটা বিরতি থেকে ফিরে এসে। এবং দর্শক, অধ্যাপক আনিসুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গেও নিশ্চয়ই আলাপে ফিরবো। তবে সিরাজুল ইসলাম, আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে সব কথায় সবারটাই শুনতে পাচ্ছি নেতানিয়াহু এবং ইসরায়েলের কোনো আপডেট আমরা পাচ্ছি না। নেতানিয়াহু মানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়েও তার শব্দটা আমরা শুনতে পাচ্ছি না। তিনি কোথায়? এখানে আসলে অনেক কিছুই অনিশ্চিত, অর্থাৎ আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে নেতানিয়াহু মারা গেছেন
আবার একথাও বলতে পারছি না যে নেতানিয়াহু বেঁচে আছেন, কারণ একটা ধোঁয়াশা তো তৈরি হয়েছে এবং ওই ধোঁয়াশা কতটুকু পরিষ্কার করা হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্ন। যেহেতু এখন একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং অনেক কিছু ইসরায়েল প্রকাশ করতে দিচ্ছে না, বা কেউ সাংবাদিকরা গিয়ে যে সব কিছু তুলে ধরবে সেরকম পরিস্থিতি নেই। অনেক গণমাধ্যমের সাংবাদিককে কিন্তু সামান্য ছবি তোলার জন্য একদম বা লাইভ যেটুকু তারা প্রচার করে দিতে তার চেয়ে হয়তো সামান্য একটু বেশি প্রচার করে ফেলেছে, তার জন্য কিন্তু আটক করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এরকম অনেক কিছু ঘটছে। সেক্ষেত্রে নেতানিয়াহুর ভাগ্যে যে আসলে কী হয়েছে এটা পরিষ্কার না। আমরা যেখানে যুদ্ধ শুরুর আগে বা যুদ্ধ শুরুর পরেও আমরা একটা পর্যায় পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি কথাই তিনি বলতেন যে নেতানিয়াহুর সাথে আমি বিষয়টা নিয়ে আলাপ করব, আমরা দুজন সিদ্ধান্ত নেব, দেখি কি হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইদানিং কিন্তু তার মুখেও আর এইরকম বক্তব্য এবং সবচেয়ে বড় কথা, আমরা তো বরাবরই আসলে ফেসবুকে স্ক্রল করতে থাকি এবং বিভিন্ন দেশ থেকে আসলে স্ক্রল করে বেনিয়ামিন নেতানিয়াহুর আপডেট নিতে চান। অদ্ভুত ব্যাপার, উনি যে ছবিগুলো পোস্ট করছেন বেশিরভাগই হচ্ছে বেশ কয়েক মাস আগের। আজকে 4 ঘন্টার আগে যেটা পোস্ট করেছিলেন তার ক্যাপশনটা দিয়েছিলেন যে হিজবুল্লাহকে আঘাত করতে থাকো, আমাদের যোদ্ধারা ভালো করছো। এরকমই কিছু ছবি, কিছু ভিডিও, স্টক ফুটেজগুলো আসলে সেখান থেকে দেখা যাচ্ছে। যেটাই হোক না কেন, ইসরায়েলের পরিস্থিতি আসলে কি? কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম যে খালি গণমাধ্যমে প্রতিবেদন আসছে যে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ, তারপর আমরা কোনো আপডেট পাচ্ছি। ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ না, এখন ইসরায়েলের পরিস্থিতি যেটা সবচেয়ে বড় পরিস্থিতি হচ্ছে যে ইসরায়েল এখন একটা কার্যত কারাগারে পরিণত হয়েছে। ইসরায়েলের জনসংখ্যা কত? 7 মিলিয়ন বা 9 মিলিয়ন কাছাকাছি এরকমই। তার ভিতরে 5 মিলিয়ন মানুষ কমপক্ষে মোটামুটি প্রায় সময় বাংকারে থাকছে। অর্থাৎ সেখানে সাধারণ জনজীবন বলতে যা বোঝায় সেটা কিন্তু আর নেই। সাইরেন তো বাজছেই, রাতে দিনে সকাল দুপুর বিকেল কোনো সময় অফ নেই। সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, যুবক, তরুণ, কিশোর, শিশু, বৃদ্ধ, কারোর কোনো রেহাই নেই। প্রত্যেকটা মানুষ এই যন্ত্রণার ভেতরে। যখন তো সাইরেন বাজলে আবার দৌড়ে কেউ পড়ছে, কেউ মরছে, কেউ ধাক্কাধাক্কি করছে। বাংকারের ভিতরে অনেক সময় স্থায়ীভাবে থাকছে এবং সেখানে দুর্গন্ধ শুরু হয়েছে, কারণ বাংকারে তো দীর্ঘ সময় থাকার কোনো ব্যবস্থা নেই। এরপরে সেখানে যেভাবে ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরা যেভাবে সমন্বিত হামলা চালাচ্ছে এখন, তাতে প্রতিদিন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। বিল্ডিং ভাঙছে, বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙছে, স্থাপনায় হামলা হচ্ছে, বিমানবন্দর হচ্ছে এবং তাতে স্বাভাবিক জনজীবন বলতে আর কিছু থাকছে না। অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে, একটা মুশকিল হচ্ছে গাজার মতো সিচুয়েশন তৈরি হয়েছে। একটা মুশকিল হচ্ছে, আমরা ইরানের ক্ষয়ক্ষতির কথাগুলো তো ইউটিউব দেখলে, টিভি খুললেই দেখতে পাচ্ছি, কিন্তু ইসরায়েলের ভেতরে আপডেট তো পাচ্ছি না, যে কারণে মানুষ আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ইসরায়েল আসলে সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। অধ্যাপক আনিসুর রহমান, আপনার অ্যানালাইসিস কি বলে? ইসরায়েলের যে জনগণকে সামনে রেখে নেতানিয়াহু বলেছিলেন যে তার জাতি সত্তাকে, তার জনগণকে মহিমান্বিত করা এবং তাদের নিরাপত্তার জন্যই আসলে এই অঞ্চলে এই অভিযানগুলো প্রয়োজন, তার একটা অংশ হিসেবে ইরানের এই যুদ্ধটা। কিন্তু বাস্তবতা কি বলছে? ইসরায়েলের নাগরিকরা কতটা সুখী এখন? আমি প্রথমে বলতে চাই, ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং ধর্মের উপর দাঁড়িয়ে আছে যে রাষ্ট্রটি, এবং এই রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যই হচ্ছে, এটা একটা রাষ্ট্র না, এটা হচ্ছে ওয়েস্টার্ন পাওয়ারদের একটা এজেন্ট। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে এই রাষ্ট্রটাকে ব্রিটিশরা তৈরি করেছে, পরবর্তীতে এটাকে ওয়েস্টার্ন পাওয়ার এবং আমেরিকান ওয়ার্ডার যখন প্রতিষ্ঠিত হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, বেসিক্যালি আমেরিকা তার ইন্টারেস্ট মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলোতে তার প্রভাব বিস্তার করার জন্য এই রাষ্ট্রটাকে তারা বাঁচিয়ে রেখেছে। এই রাষ্ট্রটা একটা মিলিটারি রাষ্ট্র, একটা মিলিটারি পাওয়ার। এবং ইসরায়েলের যে সমাজ ব্যবস্থা, এটা একটা মেটেরিয়ালিস্ট সোসাইটি। তারা কখনো মনেই করে নাই যে তারা কখনো বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হতে পারে এবং এখানে ইরান বা আরব রাষ্ট্রগুলো অ্যাটাক করবে, এ ধরনের চিন্তা ভাবনাটা এটা ইসরায়েলদের মধ্যে ছিল না। এবং তারা রাষ্ট্র এবং জনগণের মধ্যে পারসেপশন ছিল এরকম যে ওরা দুর্ভেদ্য, ওদের আয়রন ড্রোম আছে, সেটাকে ডিস্ট্রয় করে বহির্শত্রুর কোনো অ্যাটাক এখানে সম্ভব না। বাট এই ইরান প্রথম যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে প্রথমে প্রমাণ করেছে
যে ইয়েস, ইরানের আকাশ প্রতিরক্ষা ইসরায়েলেরটা ইরানের মিসাইলটাকে কোনোভাবে প্রোটেক্ট করতে পারছে না। আর এইবার যেটা হয়েছে সেটা হলো একদম সূক্ষ্মভাবে ইরান অ্যাটাক করেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়, পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার, আপনার হলো যে ওদের মিলিটারি বেসমেন্ট। ইরানের অ্যাটাকের গ্যাস একটা দিক নিয়ন্ত্রণ হলো কেন্দ্র আমরা হামলার খবর পাচ্ছি। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা এটা তো বলে থাকি যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ সেটা সবচেয়ে চৌকস এবং দক্ষ এবং টেকনোলজিক্যালি খুবই সাউন্ড। তারা কি আসলে এই সমীকরণটা মেলাতে পারলো না যে যুদ্ধের এই পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, নিজ দেশের জনগণই ট্রমাটাইজ হয়ে যেতে পারে? ইরানের শক্তিমত্তা সম্পর্কে বা তাদের যে অস্ত্রের শক্তি সে সম্পর্কে কোনো আইডিয়া কি দিতে পারলো না মোসাদ আগে থেকে? না, আইডিয়া ছিল, কিন্তু এখানে বিপত্তিটা হয়েছে 2019 সালে। 2019 সালের আগে মিডল ইস্টের সবগুলো কান্ট্রির সিকিউরিটি সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষার ম্যানেজমেন্টটা ছিল ইসরায়েলের নিয়ন্ত্রণে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল দুজন মিলে আপনার হলো যে টোটাল মধ্যপ্রাচ্যের নেটওয়ার্কটা তারা এস্টাবলিশ করেছিলেন। 2019-এর পরে প্রথমবারের মতো চায়না এখানে আপনার পায়, অ্যাক্সেস পায় আকাশ সীমা এবং আকাশের যে নিয়ন্ত্রণটা আছে সেটাকে, এবং সেখানে তারা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে দাঁড়ায়। এবং এই যুদ্ধে দেখা যাচ্ছে যে ইরান এত সূক্ষ্মভাবে আপনার অ্যাটাক করার প্রধানতম কারণ হচ্ছে চায়নার অ্যাসিস্ট্যান্স, চায়নার টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স। এবং এই যুদ্ধটা হোক বেসিক্যালি আপনার টেকনোলজি ওয়ার। এই যুদ্ধটাকে আমরা আপনার কোল্ড ওয়ারের সময় বা 1990-এর দশকে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলো নয়। এই যুদ্ধ এখানে ল্যান্ড রোডে কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে টোটালি টেকনোলজির যুদ্ধ হচ্ছে। ইসরায়েল অ্যাটাক করছে, টেকনোলজি ব্যবহার করছে, ইরান অত্যন্ত সূক্ষ্মভাবে টেকনোলজিকে ব্যবহার করছে। ইরানের টেকনোলজি এতটা ডেভেলপ না, সুতরাং এখানে ইরানের যে সমস্ত অ্যালাইগুলো আছে, বিশেষ করে চায়না একটা গুড অ্যাক্টর, ইরানকে টেকনোলজিক্যালি সাপোর্ট দিচ্ছে। না হলে ইরানের পক্ষে এই যুদ্ধে এতদিন সাস্টেন করা ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। এবং সেই ক্ষেত্রে আপনার হলো যে ইসরায়েল ধরাশায়ী হয়েছে এবং সামনের দিনগুলোতে আরো ব্যাপকভাবে হবে বলে আমরা ধরে নিচ্ছি। একদম পরিষ্কার। আমি একটা বিষয় একটু সিরাজুল ইসলাম আপনার কাছে পরিষ্কার হয়ে, অনেকে এটা জানতে চান, ইরান যে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখাচ্ছে, ইরানের এখনকার ভেতরের অর্থনৈতিক জটিলতাটা কেমন? সেই অর্থনৈতিক অস্থিরতা কি বাড়ছে নাকি তারা সামাল দিতে পারছে? এই খবরটা তো অনেকে জানতে পারছে না। ইরানের অর্থনৈতিক জটিলতা বা অবস্থা যাই বলি না এখন, আসলে ইরানকে বেশিরভাগ সময় মানে ভুলভাবে উপস্থাপন করা হয়। আচ্ছা, যেমন আমি যদি বলি ছোট্ট করে, এই সংকট শুরুর আগে, যুদ্ধ শুরুর আগে যে সংকট তৈরি হয়েছিল ইরানকে কেন্দ্র করে, যে ইরানের ভেতরে অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ সমাবেশ যেটা হলো, যা থেকে এই আজকের এই বড় জটিলতা। সিবিএস নিউজ এর হেডলাইনই ছিল যে ক্রমাগত চাপে কোন ঠাসা। সেই সময় রিপোর্ট করা হয়েছে যে 1 কেজি গরু গোশত ইরানে কিনতে হচ্ছে, তখন মনে হয় কত মিলিয়ন রিয়ালে, আচ্ছা, বাংলাদেশে কত কোটি রিয়াল হয় সেটা। তো এই হিসাবটাও তো বাংলাদেশের মানুষ ঠিকমতো জানে না অনেক ক্ষেত্রে, বা ভুলভাবে বলা হয়েছে। আমাকে একজন বলল, একজন সাংবাদিক, যে ভাই এইটা হিসাব করে তো দেখা যায় যে 1 কেজি গরু গোশতের দাম 30,000 টাকা, এটা ঠিক কি না? তাহলে না, এটা ঠিক না। তাহলে ঠিকটা কি? তা আমি ইরানি মুদ্রার হিসাবটা জানি, কারণ আমি বেশ কিছুদিন ছিলাম ইরানে, 10টা বছর আমি ইরানে ছিলাম, আমার ছেলে থাকে ইরানে, সেখানে ইরানি মুদ্রার সাথে আমার একটা সম্পর্ক তো এখনো আছে। তা আমি হিসাব করে বললাম যে 840 টাকা হয়। সে বলে যে ভাই কি বলেন, এটা এত পার্থক্য? তাহলে আমি তাকে মুদ্রার হিসাবটা বুঝালাম, বোঝানোর পরে দেখা গেল, এবং আমি পরবর্তীতে একদম ওই সময় আমার ছেলের কাছেও জিজ্ঞেস করলাম ইরানে যে আসলে কি পরিস্থিতি, এই টাকায় কত টাকা হয়, এই রিয়ালে বাংলাদেশের মুদ্রায় কত টাকা হয়? তখন বললো যে হ্যাঁ 840 টাকায় হয়। আমার হিসেব সঠিক ছিল। এখান থেকে যে কথাটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে 1 কেজি গরু গোশত 840 টাকা ইরানে, যাদের মাথা পিছু হয় বাংলাদেশের চেয়ে কিন্তু অনেক বেশি। আচ্ছা, অথচ আমাদের বাংলাদেশে 1 কেজি গরু গোশত 840 টাকা থেকে শুরু করে, বা 800 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের আছে। কিন্তু সেক্ষেত্রে ইরানের যে গরু গোশতের দাম আর আমাদের দেশে যে গরু গোশতের দাম, এটা কিন্তু
প্রায় কাছাকাছি, কাছাকাছি। খুব বেশি কিছু না। অথচ তুলে ধরা হলো কি, আমি গরু গোশত বলছি এই কারণে যে এই গরু গোশতের হিসেবে দিয়েছিল তখন 1 কেজি গরু গোশত এত মিলিয়ন রিয়ালে পাওয়া যায়, তার নিচেই পাওয়া যায় না। তাহলে কি অবস্থা? তো এই যে বিভ্রান্তিকর একটা অবস্থা তৈরি করা হয়েছে পাশ্চাত্যের গণমাধ্যম দিয়ে। এখন আপনি বিবিসি করেন, আমি নাম ধরে বলছি, এখন আপনি বিবিসি খোলেন, দেখেন কিভাবে লেখে ইরান বিষয়ক কথাগুলো। না, আমরা দেখছিলাম যে সেখানে একটা প্রেজেন্টেশন চলছিল, ফ্লোরের মধ্যেই মধ্যপ্রাচ্যে একটা ম্যাপ ছিল এবং প্রেজেন্টার হাঁটতে হাঁটতে গিয়ে ইরানের বিভিন্ন অংশে দাঁড়াচ্ছেন এবং বলছেন যে এই অংশটা অলরেডি নিয়ন্ত্রিত, এইখানটাতে হয়তো ইরানি যোদ্ধারা থাকতে পারে, F-35 হয়তো তাদেরকে খুঁজে বের করবে, নানা কিছু। আমি আসলে আলাপে একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক আনিসুর রহমান আপনার কাছ থেকে শেষ মন্তব্যটা নিতে চাই। মানে একটা শুনলেন সিরাজুল ইসলাম খুব চমৎকার করে শুধু গরুর মাংস দিয়েই বুঝিয়ে দিলেন যে কী ধরনের তথ্য বিভ্রাট চলছে, যা হচ্ছে আমরা সেটা জানতে পারছি না, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রে যা হচ্ছে সেটার মিথ্যাটা আমরা জানতে পারছি। তাহলে আসল চিত্রটা কি করে পাবো? দেখুন, আপনি যেহেতু অর্থনীতি নিয়ে কথা বললেন, জি। আমি রিসেন্টলি ইরানে, আমার ফ্রেন্ড আছে তেহরান ইউনিভার্সিটিতে, আচ্ছা। আমি তার সাথে কথা বলেছি। আপনার হলো যে ইরানের যুদ্ধের পরে ইরানের অর্থনীতি আরো প্রবৃদ্ধি হয়েছে। কারণ হলো চায়না ইরান থেকে তেলের ক্রয়টা বাড়িয়ে দিয়েছে, রাশিয়া বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী কিন্তু এটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ এবং এখান থেকে ইরান কখনো ট্যাক্স পেত না। এবং এই মিডল ইস্টের দুইটা দেশে আপনার এই প্রণালীটা আছে, একটা হলো তার্কিতে আছে আপনার ওটা বসফরাস, আর এখানে হরমুজ প্রণালী। এই ইরান এই যুদ্ধের মাধ্যমে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইরান কিন্তু এখন কান্ট্রি টু কান্ট্রি ডিপ্লোমেসি এনশিওর করতে যাচ্ছে। অর্থাৎ ইরান তার তেল বিক্রি করবে কোনো মধ্যস্থির ভোগীর অধীনে নয়, ইরান সরাসরি তেল বিক্রি করতে চায় এবং এটা বাংলাদেশের কাছেও চায়, ইন্ডিয়ার কাছেও চায়, পাকিস্তানের কাছেও চায়, অন্যান্য দেশের সাথেও চায়। সুতরাং ইরানের এই যুদ্ধের মাধ্যমে ইরানের অর্থনৈতিক ধস হয়নি, বরঞ্চ ইরানের অর্থনীতি ভালো হয়েছে। বাট ইরানের ইনফ্রাস্ট্রাকচার গত অনেক ডিস্ট্রাকশন হয়েছে, আপনার হলো যে স্কুল, কলেজ এবং যেটা আপনারা দেখেছেন। বাট অর্থনীতি ইরান অবশ্যই অনেক চাপে ছিল যুদ্ধের আগে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের এম্বার্গো দিয়ে ইরানের মতো একটা রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল করে তুলেছিল। এই যুদ্ধ ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারেনি। আমি একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতেই চাই। মানে সিরাজুল ইসলাম একটু বলবেন, মানে একদিকে যেটা অধ্যাপক আনিসুর রহমান ধারণা দিলেন যে অর্থনৈতিকভাবে আরও কিছুটা এগিয়ে গেল ইরান, অন্যদিকে মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র। মানে আপনি আসলে যুদ্ধের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে? যুদ্ধের ভবিষ্যৎ আমি শুরু থেকে যা দেখে আসছি এবং এখনও তাই দেখছি, সেটা হচ্ছে যে এই যুদ্ধ বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে। ইরান একটা বিরাট বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং ইরান, চীন এবং রাশিয়ার যে বলয়টা আছে এই বলয়টা স্ট্রং হবে এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা আছে সেটা ভীষণভাবে ধাক্কা খাবে। এবং আমি ধারণা করি যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অবসানও ঘটতে পারে এবং মধ্যপ্রাচ্যে ইরান শুধু সামরিক রাজনৈতিক শক্তি হবে না, অর্থনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং আমেরিকা অন দ্য আদার হ্যান্ড আমেরিকার যে অবস্থান ছিল সেই অবস্থান প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হবে। এবং যদি সেটা হয় তাহলে এর জন্য শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পই আসলে দায়ী থাকবেন, এটা আসলে তাদের দেশের জনগণ খুব ভালো মতো বুঝতেও পারছেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই, কারণ বরাবরই আন্তর্জাতিক অনেক বিষয় সম্বন্ধে অনেক সমৃদ্ধ হয়ে আপনাদের কাছ থেকে। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো। এবং দর্শক, এই ছিল আজকে ৭১ জানালে আয়োজন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, আমাদের সঙ্গে থাকবেন।